তার পিছনে কিন্তু সামান্য কিঞ্চিত পার্থক্য, সেটা কিন্তু একটাই কারণ, স্যাক্রিফাইস। এখানে বাড়ি ছেড়ে এসছো মানেই তুমি কিন্তু তোমার জার্নি 60% কমপ্লিট করে নিয়েছো। কারণ বাড়ি থেকে বেরোতে গেলে না অনেক কিছু ভাবতে হয়। মা বাবা আছে, বাড়ির কাজবাজ আছে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দায়িত্বগুলো আছে, ফ্যামিলির সুরক্ষা আছে, বা আমার অসুখ বিসুখ আছে, অনেক চিন্তা করতে হয়। জায়গা জমি রক্ষা আছে, তারপরে তো গার্লফ্রেন্ড আছে, তাই না? এইসব অনেক কিছু ওভারকাম করে তোমরা এখানে পৌঁছেছো, কিন্তু তার মানে তোমার 60% জার্নি তুমি করে ফেলেছো। আর বাদ বাকি যে 40% জার্নি আছে, সেটা কীভাবে হবে? এই 40% জার্নিটাই হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, আর 40% জার্নি স্ট্রাগল। সেই স্ট্রাগলটা কীভাবে হবে? ফার্স্ট অফ অল যে স্ট্রাগলটা হবে সেটা হচ্ছে কষ্ট সহ্য করা। এই যে রোদ জল বর্ষা, এই যে সহ্য করছো, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছো, বাড়িতে একা রাজপুত্রের মতো একদম বা আমার লাডলার মতো বা লাডলির মতো ছিলে, এখানে এসে সবার মাঝখানে অ্যাডজাস্ট করতে হচ্ছে, এটাও এক প্রকার স্ট্রাগল। আর পাচ্ছ কি সঙ্গে? সঠিক শিক্ষাটা, সঠিক গাইডেন্সটা, প্রতিনিয়ত প্রতিদিন নিজেকে তিলে তিলে গড়ে তুলছো। কিন্তু সম্পূর্ণটা কি ডাইরেকশন ঠিক রেখে হচ্ছে? নিজেকে প্রশ্ন করো তো, হচ্ছে? প্রত্যেকে কি সেই জায়গাটা তৈরি করতে পারছো? পারছো না কিন্তু। এর জন্য কয়েকটা কারণ আছে। প্রথম কারণ, এখানে থেকে বাড়ির কথা চিন্তা করা। বাড়ির কথা বলতে শুধু বাবা মা না, এর থেকে অনেক কিছু আছে। মোরাললেস সারাক্ষণ ফোন ঘাটা, ফোনের উপরে থাকা, ফোনে কথা বলা সারাক্ষণ, বা ফোনে চ্যাট করা এক্সেট্রা। দ্বিতীয়ত, তুমি পড়তে এসছো এখানে, পড়তে এসে তোমার মাইন্ডে সব থেকে বড়ো জিনিস যে 3টে নেশা, তার মধ্যে একটা নেশা ফাজলামো মারা। ফাজলামো মারা কিন্তু একটা বড়ো নেশা। আড্ডা মারবো, ঘুরে বেড়াবো, হ্যাঁ, না পড়ে বেরিয়ে যাবো, মাইন্ড ডিস্টার্ব হয়তো। তারপরে একটু ভালোবাসা কেস, তো ভাবতে হবে কি, যে দেখো, চাকরি যদি আমি পাই, তো সে না হয় অন্য কেউ আরও বেটার কিছু, তাই না? আরও বেটার কাউকে পেয়ে যাবে, কারণ তুমি যোগ্য। তুমি এখন নরকের কীট, আমরা এখন কি নরকের কীট। বেকার জীবন হচ্ছে নরকের কীটের সমান। তো এই বেকার জীবনের যদি সঠিকভাবে পর্যালোচনা করে দেখি, যেখানে না আছে সম্মান, না আছে অর্থ, না আছে তোমার নামের পরিচিতি, না মাথা উঁচু করে বাঁচার সাহস, আর দুদিন পরে না মুখটাও সিল হয়ে যায়, কথা বলার বন্ধ হয়ে যাবে। এগুলোর কারণ হচ্ছে তোমার কথা বলার অধিকার কোনো সমাজ দেবে না। এই সমাজ বড় নিষ্ঠুর। এখানে তোমরা এসছো, পড়তে এসছো, দুদিন বাদে যদি খালি হাতে ফিরে যাও না, কি কৈফিয়ত দেবে নিজের বাবা মাকে? কি কৈফিয়ত দেবে তোমার প্রতিবেশীদের, আত্মীয় স্বজনদের? কৈফিয়ত দেখেছো? আছে? আছে? বাবা মা তো তার দায়িত্ব পালন করছে, এখানে তোমাদের খরচা করে পাঠিয়েছে, রাখছে, পড়াচ্ছে। আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছি যথাসাধ্য, সবসময় যথাসাধ্য চেষ্টা করছি, যতটা সম্ভব। এবার আমি লাস্ট 1 বছর ধরে খানিকটা এঙ্গেজ ছিলাম যে বিল্ডিংটা তৈরি করা। দেখো, সেটাও কিন্তু খুব একটা বেশি এফেক্ট পড়েনি, কারণ বিল্ডিং তৈরি করছি তো অনেক আগের থেকেই, আগের জিডির ব্যাচের রিটার্ন পরীক্ষা থেকে। কি ভুল বলছি? যদি সঠিকভাবে বলি, তো তারও আগে থেকে, সেই তুহিনা যখন ছিল সেই ব্যাচের থেকে এই ঘর তৈরি করার কনস্ট্রাকশন করেই যাচ্ছি আমি। আমি যে উদ্দেশ্যে কথাটা বললাম মেনলি, যে এই যে মিথ্যা কথা বলে বাড়ি যাওয়া, সামান্য একটা মনসা পুজো ছাড়তে পারছো না, সামান্য একটা কালী পুজো ছাড়তে পারছো না। আমি 7 বছর দুর্গা ঠাকুরের, কালী ঠাকুরের মুখ দেখিনি, সত্যি বলছি। জামা কাপড় কিনি 7 বছরের মধ্যে মিনিমাম 5 বছর। প্রতিজ্ঞা ছিল চাকরি না পেয়ে করবো না, কিনবো না। হ্যাঁ রে ভাই, 7 বছর আমি ঠাকুরের মুখ দেখিনি, 7 বছর। আর 5 বছর জামা কাপড় কিনিনি। জিন্সের প্যান্ট প্রতিজ্ঞা ছিল চাকরি না পেয়ে জিন্সের প্যান্ট পরবো না, আর এখন জিন্সের প্যান্ট ছাড়া কিছু পরি না। এরকম প্রতি জিনিসে প্রতিজ্ঞা করা আছে, স্যাক্রিফাইস করা আছে। প্রতিজ্ঞা ছিল এসআইয়ের মাঠ পাস না করে তাকে চুল উঠতে দেবো না, দিনই চুল উঠতে। পাস করে এসে চুল বড় করেছে। তো এই যে স্যাক্রিফাইস, ছোটো ছোটো স্যাক্রিফাইস না, প্রতিটা দিন জেতা, প্রতিটা দিন জিততে হবে তোমাকে, তবেই তুমি বড় কিছু জিততে পারবে। তুমি একটা দিন হাঁটছো, তুমি বড় কিছু অ্যাচিভ করবে কী করে? আর নোটস ম্যাটেরিয়ালস, আরে ভাই, যেগুলো আমার হাতে নিজের তৈরি টপার্স নোট, ওগুলো পড়েই আমি অফিসার হয়েছি, একটা নয় একাধিক চাকরি পেয়েছি। তো তোরা কেন পারবি না? সেম নোটস হুবাহু কমন আসবে ওখান থেকে। যেই পথে আমি চলে আমি সাকসেস নিয়ে এসেছি,
অফিসার হয়েছি সেই পথেই তো প্রতিনিয়ত তোকে গাইড করছি। বিষয়টা তোমরা কি চাকরিটা নিতে এসছো নিজেদের প্রশ্ন করো, না আর কি আড্ডা ফিলিংস দেওয়া দেওয়ি, ঘোরা, বাইরে না বলে চলে যাওয়া, একটু পার্টি করে নেওয়া, একটু বিড়ি খেয়ে নেওয়া, একটু ঘুরে নেওয়া, এসব করতে এসছো? আর নাকি থাকতে এসছো আমার এই রুম চাই সেই রুম চাই, কি করতে এসছো? প্রতিদিন ঘুমানোর আগে নিজের কাছে প্রশ্ন করবে যে এত কষ্ট করে আমার বাবা মা অর্থগুলো আমাকে যোগান দিয়ে হোস্টেলে রেখেছে, একাডেমিতে রেখেছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়ছি, আজকের দিনে যে কাজগুলো আমার করা উচিত সত্যি সত্যি, সেই কাজগুলো কি আমি করেছি? সেই কাজগুলো কি আমি করেছি? নিজেদের প্রশ্ন করবে শোয়ার আগে। যদি মনে করো যে না আমি করিনি, তোমাদের কাজ তোমার পড়াশোনা, তোমাদের এখানে কোনো কাজ নেই তো, খাওয়া, পড়াশোনা করা, ফিজিক্যাল করা, ঘুমানো, আর এবারে যা টুকটাক কাজ থাকে ওর সবাই নিজের নিজের করতে হয়, ও স্বাভাবিক, ওটা কমন কমন থিংস, কমন, ভেরি কমন, সবার জন্য একই। যদি মনে অ্যান্সারটা আসে যে হ্যাঁ আমি আজকের দিনে যে কাজটা আমার করা উচিত আমি প্রতিটা কাজ করেছি, তাহলে ঘুমাও, সুন্দরভাবে ঘুমাও, নিশ্চিন্ত এবার দারুণ ঘুমাবে, দেখবে শান্তির ঘুমাবে, প্রশ্নটা করে ঘুমাবে। যদি অ্যান্সার আসে ইয়েস, আমার যা ডিউটিস আজকের দিনে ছিল, আমার যা করার দরকার ছিল, আমি তার থেকে 10 থেকে 20% বেশি এফোর্ট দিয়েছি, যদি 90%ও করো না, শান্তিতে ঘুমাও। কিন্তু 100 যখন 20 করবে না, তখন মনে হয় স্বর্গীয় সুখ হবে, ঘুমিয়ে কত সুখ আছে সেদিন পাবে। আবার অনেকে আছে বৃষ্টি হলে ঘুমিয়ে সুখ পায়, ওফ, আবার স্ট্যাটাস দেয়, আমি আবার দেখি, তাই না? ওই স্ট্যাটাস দেয়, ও পৃথিবীর সব থেকে সুখ হচ্ছে ঘুমিয়ে। আরে ভাই, পড়াশোনাটা করে নিজের কেরিয়ারটা করে ডেলি যে দায়িত্ব সেটা পালন করার পরে যখন তুমি ঘুমাবে, প্রশ্নটা করবে, ঘুমাতে যাবে যে আমি 120% দিয়েছি, তখন ঘুমটা আসবে ভালো। আমার জীবনে সব থেকে সেরা ঘুম আমি দিয়েছি যেদিন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসি। পরীক্ষা দিয়ে আসার পরে লাস্ট পরীক্ষা দিয়ে এসে আমি হিসাব করতে বসেছিলাম বাড়িতে এসে, আমি টোটাল কত পাবো, আমি দেখেছিলাম ফার্স্ট ডিভিশন পেয়ে যাবো। তো সেদিন যে ঘুমটা দিয়েছিলাম জীবনের সেরা ঘুম ছিল সত্যি। আর একটা সেরা ঘুম ছিল যেদিন এসআইয়ের মাঠ পাস করে আসি, ওফ, চরম ঘুমিয়েছিলাম, কারণ জানতাম মাঠ পাস করে আমার ঠেকাতে পারবে না, চাকরি আমি নেবই, অফিসার আমি হচ্ছি। এসআই আমার স্বপ্ন ছিল হওয়া, মানে খাকি আমার স্বপ্ন, তো সেটা আমি হব আমি জানতাম। তো আমার মনে আছে যখন আমি অনেক কষ্ট করে, ও জানতো, ও আমার তখন মাঠে দৌড়াতো, আমিও দৌড়াতাম, আমি এমনই ছিলাম না তখন সুস্মিতা, যখন শুরু করি মাঠ, তো সেখান থেকে 83 কিলো ওজনে যাই আমি, এখন থেকে আর বেশি ছিলাম তখন যখন শুরু করি ফিজিক্যাল। বলবো না, কাউকে ছোটো করতে চাই না। তারপরে আমি নিজে মাঠ করতাম, আর মঙ্গলদার কাছে গাইডেন্স নিতাম, ও যেখানে যেত। মঙ্গলদার ট্রেন্ড হতাম না, উনি গাইড করতো, কারণ আমার একটা বাবা ছিল ডিএসপি, মানে সব একই গুরু শিষ্য আমরা, বুঝতে পেরেছো, সব আমার ডাব্লিউসি ক্যান্ডিডেট। তো তো সুমনদা বলেছিল, ওর নাম সুমন ঘোষ, সুমনদা বলেছিল যে তুই এক কাজ কর, পুরো স্পলারে জানালাম যে আমি এইভাবে ইয়ে করলাম, আমাকে রানটা ফেল করা তো কথা না আমার, তাহলে কি আমার কোথাও ঘাটতি ছিল? তখন আমাকে বললো তুই মিসগাইডেড হয়েছিস, তুই তো পড়াশোনায় ভালো, ধর অফিসিয়াল লাইনে পড়াশোনা করিস, জানে তো, মনে একটা হিংসা কাজ করে, তো একটা কাজ কর, তুই ছাড়, যার কাছে গেলেও হবে, তার কাছে যা, কার কাছে যাবো? তখন মঙ্গলদার কথা বলে, তো মঙ্গলার কাছে আমি যাই, গাইডেন্স নিই। তো আমি একাই দৌড়াতাম, আমার ভুল ভ্রান্তি থাকলে উনি বলে দিত, আর সেগুলো আমি মেনে চলতাম। আমি এমন কোনো মাঠ নেই রান করিনি, এমন কোনো রোড নেই আমি রান করিনি, আর এমন কোনো দিন নেই আমি যাইনি, বৃষ্টি বৃষ্টি মানতাম না, ও আমাকে নিতে হবে চাকরি, পাগল পান দিবান কিছু না থাকে কোনো কিছু পাওয়ার জন্য, সে জিনিসটা হবে না, আমি পাগল ছিলাম, আমি নেবই চাকরি, আমাকে এসে মাঠ পাস করতেই হবে। আর যখন এত কষ্ট করার পরে মাঠটা আমি পাস করি আলটিমেটলি, তো আমার মনে আছে, তো আমি লাইনটা ক্রস করেই আমি সাইডে ঢুকে দিয়েছি, আমাকে সাইডে গিয়ে আমি হাঁটু করে বসে পড়েছি, আর ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি যে হে ঈশ্বর, হে প্রভু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর জোরে জোরে বলছি আমি, ঠিক আছে, আবেগে, কারণ বহুত লড়াই, বহুত সংঘর্ষ, আমার আমার মাঠ শেষে পাস করা মানে বিশাল টাফ ছিল। হাঁটুতে অপারেশন আছে আমার, তোমরা জানো না অনেক কিছু, অ্যাক্সিডেন্ট করা অপারেশন, কোনো কিছু মানে নিই আমি, সেই অবস্থা দৌড়েছি, প্র্যাকটিস করেছি, বাসা পড়ে এসেছি। তোমাদের সামান্য একটা পায়ে চোট লাগলে তোমার থেমে যাও, আরে ভাই আমার হাঁটুর মারাই চাকিতে অপারেশন হয়েছিল ডান পায়ে, সেই অবস্থায় আমি এসে মাঠ পাস করে এসেছি প্র্যাকটিস করে। আর ছোটোখাটো অপারেশন না কিন্তু, গজ ঢুকিয়ে রাখতে হয়েছিল, 6 থেকে 7 মাস ভুগেছিলাম বাইক অ্যাক্সিডেন্ট করে। তোরা কী করছো ভাই?